আজ রাজ্য রাজনীতির নজর ৫৬ ধর্মঘট বিধানসভা উপনির্বাচন এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ অর্থাৎ ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শূন্য হয়ে যাওয়া আসনে আজ উপনির্বাচন সংঘটিত হয়েছে এবং এই ভোটই নির্ধারণ করবে জনমত কোন দিকে যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজকের বিশেষ আলোচনা করব ধর্মনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে। তবে আজকের এই আলোচনা পর্বে আমরা অবশ্যই যাব, কিন্তু তার আগে এক নজরে বলে রাখি আজকের প্রার্থী কারা ছিল। বিজেপি থেকে ছিল জহর চক্রবর্তী, সিপিআইএম থেকে অমিতাভ দত্ত, সঙ্গে আইএনসি থেকে চয়ন ভট্টাচার্য, আমরা বাঙালি থেকে বিভাস রঞ্জন দাস, এসইউসিআই কমিউনিস্ট থেকে সঞ্জয় চৌধুরী, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ব্রজলাল দেবনাথ। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা ৬টা বেজে ২২ মিনিট। এই পর্যন্ত যে আপডেট ভোটের সংখ্যান যদি বলি, 79.84% আজ উপনির্বাচনে ভোট হয়েছে। হয়তোবা সেটার সংখ্যাটা আরো বাড়তে পারে, কিন্তু শেষ আপডেট পাওয়া পর্যন্ত আমাদের কাছে এই তথ্য ছিল। তাই আজকে বিশেষ আলোচনা করব যে কেমন হয়েছে ধর্মনগরের উপনির্বাচন, এই হাই ভোল্টেজ আসনে কতটা অবাধ, কতটা শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি রয়েছেন ননীগোপাল দেবনাথ, শিক্ষাবিদ। ননীগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শোতে। এবং তার আমার ডান পাশে রয়েছেন সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে শুরুতে আলোচনা আমি করব ননীগোপাল দেবনাথ আপনাকে দিয়ে। আজকের এই উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ, কতটা অবাধ আপনি দেখলেন? দেখার তো সুযোগ নেই। এখান থেকে যতটুকু শুনেছি বা খবরাখবর পেয়েছি যে ভোটে অবাধ শান্তিপূর্ণই ভোট হয়েছে। কোথাও কোনো খবর আমার কাছে নেই, আমি পাইনি আর কি, না পেলে তো বলতে পারবো না। তো আর ভোটের পার্সেন্টেজে তো ভালোই, 79.84%, বেশ ভালো পার্সেন্টেজ ভোট। বা আমি ধর্মনগরের পরিচিত দু একজন আছে, ওদেরকে ফোন করে জানলাম, বলছে না ভোটে কোনো সমস্যা হয়নি। তো সেই অর্থে আমি বলবো যে ভোটটা ভালোই হয়েছে। আর ক্যান্ডিডেট তো মোটামুটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাটা মোটামুটি দুমুখী বলা যায়, মানে বামফ্রন্টের প্রার্থী আর বিজেপি প্রার্থীর মধ্যেই হবে। কংগ্রেস আছে, আমরা বাঙালি বোধহয় আছে, আর একজন নির্দল আছে একজন। তো মোটামুটি পঞ্চম 5জন প্রার্থী আছে, হয়তো আর অন্য আছে কিনা আমি জানি না, আমার জানার মতো 5জনই। তো সেই আর কি, মানে ভোটটা মোটামুটি ভালোই হয়েছে। এবার আমি মণিবাবার কাছে যাবো যে 46,000 ভোটার, প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায় 6জন। এক্ষেত্রে এই ভোটারদের মধ্যে আগ্রহ আজকে কতটা দেখলেন উপনির্বাচন? হ্যাঁ, লাইন তো বড়, এখনো লাইন আছে, এবং যার পরিপ্রেক্ষিতে ননীবাবু যেটা বললেন সেটা ঠিক, ভোটের পার্সেন্টেজ হয়তো আরেকটু বাড়তে পারে। প্রাথমিক এই 5টার যে হিসেব সেই অনুযায়ী আসে, এই পার্সেন্টেজ বেড়ে যেতে পারে আর একটু, হয়তো 82-83 কাছাকাছি যেতে পারে। এবং ধর্মনগর কেন্দ্রটাকে বিশ্লেষণ করলে দেখা যায়, আমি নিজেও দেখে এসেছি বিষয়টা, মানুষের ভেতরে এই ভোট নিয়ে সাংঘাতিক যে চিন্তাভাবনা ছিল এমন না, উৎসাহ খুব একটা ছিল না। আমি মানে মানুষের ভেতরে ভোটটা সম্পর্কে কোনো উৎসাহ প্র্যাকটিক্যালি ছিল না যখন প্রচার চলছে। কিন্তু আজকে ভোটের সময় দেখলাম বেশ প্রচুর মানুষ ভোট দিয়েছেন। একটি মানে 6 নম্বর বুথে সিপিআইএম দলের কাউন্টিং আর পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি, এই ঘটনাটা ছাড়া আর প্র্যাকটিক্যালি সবাই এজেন্ট দিতে পেরেছে, এবং মানে গুরুত্বপূর্ণ দলগুলি এজেন্ট দিতে পেরেছে, এবং শেষ পর্যন্ত 5টা পর্যন্ত এজেন্টরা ছিলেন। কোনো ননীবাবুর কথাটাই ঠিক, কোনো বড় ঘটনা ঘটেছে বলে কোনো প্রার্থী স্বীকার করেননি যে মারামারি হয়েছে, বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাগুলি ঘটনা শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। এটাই ধর্মনগরের দীর্ঘদিনের সংস্কৃতি, এটাই নষ্ট হয়ে গিয়েছিল মাঝে, এটাকে ফেরত আনা হয়েছে। এবং এর জন্য 3জন প্রার্থী তাদের কৃতিত্ব দাবি করতে পারে। 3জন প্রার্থী, বিজেপির প্রার্থী তো বটেই, বিজেপির যে প্রবীণ নেতৃত্ব তারাও, সিপিআইএম দল এবং তার প্রার্থী, এবং কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তিনি এই কৃতিত্ব দাবি করতে পারেন। এই যে মানে কোনো রকম গণ্ডগোল ছাড়া
আপাত দৃষ্টিতে আমরা যা দেখেছি এর পরিপ্রেক্ষিতে বলি এটা কৃতিত্ব দাবি করতে পারে। আর হচ্ছে সমস্ত মানে প্রশাসনিক যে ব্যবস্থাপনা যেটা ছিল সেটা সন্তোষজনক ছিল। তথ্যগত দিক থেকে যেটা পেয়েছে আমার মনে হয় একটু সমস্যা থাকতে পারে তথ্যে, কারণ 55টি বুথের জন্য যিনি আরও রিটার্নিং অফিসার একজন মহিলা ভালো চালিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা ওনাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না, মহিলা বলেই বোধ হয় সেটা। এই ক্ষেত্রে উনি বলছেন যে 55টি বুথে 195 জন ভোটকর্মী নিয়োগ হয়েছে। নিয়ম অনুসারে অন্তত 3 জন দিতে হবে, আর একজন গ্রুপ ডি যদি হয় 4 জন যদি হয় তাহলে এটা কিন্তু সংখ্যা তত্ত্বের দিক থেকে মেলে না। ফলে আমার মনে হয় আরো বেশি ছিল ভোটকর্মী, আমার ধারণা এই বিষয়টা। আর হচ্ছে এই কেন্দ্রে বিশেষত এই ধর্মনগরের এই কেন্দ্রটা কিন্তু মহিলা ভোটার বেশি, যার ফলশ্রুতিতে মহিলাদের যে উপস্থিতিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমাদের এই রাজ্যে জেনারেলি এই বাই ইলেকশন হলেই ক্ষমতাসীন দল জিতবে এমন একটা মিথ ছিল। হ্যাঁ, এর আগে ক্ষমতাসীন দল হেরেছে, এই ঘটনা আছে। তবে আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার পরে লক্ষ্য করা গেছে যে ইভিএমে গন্ডগোল, এবং যখন সময় গড়িয়েছে দুপুর 1টার পর থেকে লক্ষ্য করা গেছে প্রার্থীরা অভিযোগ করছেন, বিরোধী শিবির থেকে অভিযোগ করছেন, কংগ্রেসের পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে, যে তাদের এজেন্টদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগের পর পাশাপাশি পার্সোনাল পোলিং এজেন্ট সেখানে রয়েছে 195 জন, 75 জন রয়েছে মাইক্রো অবজারভার। এত কিছুর পরও এই যে ঘটনাগুলো, অভিযোগগুলো সামনে এসেছে, সেটা কি আপনি মনে করবেন যে সম্পূর্ণভাবে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ আজকে হয়েছে? অবাধ আমি যেটা বলছি যে ভোট লুট হয়ে যাওয়া, বিহার টিহারে যেরকম হয় বা অন্যান্য ক্ষেত্রে আমাদের এই রাজ্যেও আমরা দেখেছি। একটা বাই ইলেকশন আমরা খুব কাছে থেকে দেখেছি, তো ফলে বাই ইলেকশনে এসে আমরা এখানে বলেওছি যে এটা এইভাবে বাই ইলেকশন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এবং এই বাই ইলেকশনগুলি ভয়ঙ্কর রকমের ঝামেলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এই ধরনের কোনো ভোটার এরকম বেরিয়ে এসে আমাদের সাংবাদিকদের বলেছে, এই তথ্য আজকে এখনো অবধি আমি পাইনি। রাতের দিকে পেলে বলা যেতে পারে, কিন্তু এখনো অবধি পাইনি। এবং লাস্ট যে প্রার্থীদের সঙ্গে যা কথা বলেছি তারাও কিন্তু, আমি কিন্তু এখানে আসার আগে প্রার্থীদের সঙ্গে কথা বলছি, ওনারা কিন্তু এই অভিযোগটা করেননি, কেউই না, অন্তত 3টে দল এই অভিযোগটা করেনি। এই যে জায়গাটায় এই পোলিংয়ের যে কিছু কিছু ঝামেলা, যেমন ফলস ভোট দেওয়ার জন্য হয়তো গিয়েছিল বা দাঁড়ানো ছিল, সবচেয়ে আশ্চর্যজনক সিকিউরিটি ফোর্স চ্যালেঞ্জ করেনি, চ্যালেঞ্জ করেছে সাংবাদিকরা। ওইখানে একটা মানে বিশেষ কেন্দ্র, ওখানে ধর্মনগরের চন্দ্রপুর বলে একটা কেন্দ্র, চন্দ্রপুরের জায়গায়, ওখানে বোধহয় কৃষি দপ্তরের একটা কেন্দ্রে, ওখানে সাংবাদিকদের সঙ্গে ঝড়পক হয়ে গেছে এরকম ঝামেলা করার জন্য কেউ উপস্থিত হয়েছিল, এবং এগুলি সব ফুটেজ টুটেজ চলে এসছে, সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, এবং শেষ পর্যন্ত এসে সংশ্লিষ্ট দলের ওদের যাদের হয়ে গেছিল তারা এসে ক্ষমা টমা চেয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। যাই হোক, এই যে ঘটনাগুলি হয় সমস্ত ভোটেই, যে কোনো ভোটেই হয়, মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেশ সেবার জন্য তো সবাই উন্মাদ হয়ে আছে না, ফলে এই যে দেশ সেবার যে সুযোগটা পাওয়ার জন্য যত দূর পর্যন্ত যাওয়া যায়, এটা গোলমাল করলাম বা ইত্যাদি, মূল বিষয়টা হচ্ছে আমাকে দেশের সেবা করতে হবে। এই ভোটে না জিতলে তো আবার দেশের সেবা করা যায় না, এই একটা তত্ত্ব বা এটা মিথ হয়ে গেছে। অবশ্যই তাই। আমি এবার মনিবাবুর কাছে যাব। এই যে মানে সাধারণত উপনির্বাচন, যেমনটা মনিবাবু বললেন যে উপনির্বাচন মানে একতরফা একটা রায় যাওয়া কিংবা শাসক দলের পক্ষে যাওয়া। আজকের যে নির্বাচনী ময়দানের যে কথা বা যে তথ্য আপনি পেলেন, তারপর কি মনে হচ্ছে ধর্মনগরের উপনির্বাচন কি সেই ট্রেন্ড বজায় রেখেছে, নাকি প্রার্থীরা যারা প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নেমেছেন তাদের ক্ষেত্রে সত্যিই চ্যালেঞ্জ ছিল আজকে? না, এটা বাই ইলেকশন বা উপনির্বাচনের যে কতগুলো বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য থেকে আমি বলবো যে ধর্মনগর উপনির্বাচনের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা এরকম দৃষ্টান্ত স্থাপিত হওয়া উচিত আমি মনে করি। আর আমরা প্রথম থেকে দেখেছি যে প্রার্থীদের মধ্যে কোলাকুলি, পত্রিকা দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা দেখে আমিও খুব উৎফুল্ল হয়েছি। কারণ অ্যাকচুয়ালি মানে সাধারণত রাজনৈতিক দলগুলোর উপর লেভেলে তারা এই সমস্ত নিচের লেভেলের কর্মীগুলোকে উৎসাহিত করে বা উত্তপ্ত করে দেয়, তখন মারামারি করে ইয়ে করে। এই ক্ষেত্রে এবারের নির্বাচনে ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে যেটা হলো, সেটা সেখানে
কোনো প্রার্থী বিশেষ করে মানে রুলিং পার্টির যে প্রার্থী তিনিও কিন্তু উচ্চ বাচ্চা কিছু সেভাবে কথা বলেনি, আর অন্যরা তো সেভাবে বলেনি। সুতরাং এটা একটা খুব গুড সাইন আর কি, যে গণতন্ত্র রক্ষার পক্ষে, মানে উপনির্বাচনে সাধারণত রুলিং পার্টির একটা বিশেষ দাপট থাকে, তো সেই ক্ষেত্রে ওরাও সেভাবে দাপট দেখিয়েছে বলে আমার কাছে খুব একটু বেশি মনে হয়নি। কারণ রুলিং পার্টি যদি না চায় তাইলে কিন্তু আবার শান্তিপূর্ণ ভোট হতে পারে না, এটা একদম সব ক্ষেত্রেই দেখা যায়। আমরা এই রাজ্যেও তো দেখেছি অন্যান্য অনেক নির্বাচনে মানে খুব গোলমাল হয়েছে, বিরোধীরা ক্যান্ডিডেট দিতে পারছে না, যেতে পারছে না, তারপরে একতরফা সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আর অন্যান্য রাজ্যে তো হয়ই, আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত নির্বাচনগুলি হয় সাধারণ নির্বাচনেই হয়ে থাকে, কিন্তু উপনির্বাচনে সেই ক্ষেত্রে আমি ধর্মনগর দেখলাম যে একটা ভালোই দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দৃষ্টান্ত যদি আগামী দিন যদি আমাদের রাজ্যে মানে হয়, আমি ওই দিনও এখানেই একটা কথা বলেছিলাম যে গণতন্ত্র মানে শতপুষ্প বিকশিত হবে, বিভিন্ন মতের বিভিন্ন ধরনের মানে দল মত নির্বিশেষে তারপরে নির্দল প্রার্থী আছে, যারা যারা গণতান্ত্রিক সিস্টেমে যারা লড়াই করতে চায় লড়াই করবে, জনগণ যাদেরকে গ্রহণ করবে, যাদেরকে বর্জন করবে, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু আমাদের এখানে দেখা যায় কি, বা আমাদের ভারতবর্ষেই এখন দেখা যায় যে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের ভোটে মানে সত্যিকার অর্থে মানুষের প্রতিফলনটা সেখানে দেখা যায় না। বিভিন্ন ক্ষেত্রেই হয় ভোটারদেরকে হয় ভয় ভীতি সন্ত্রাস, না হলে মানে ওই যে ভোটের আগে যে ডোল মানে বিতরণ টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে মোটিভেট করা হয়। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে হয় পাল্টানো দরকার। আমি অন্য দেশের কথা বা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের কথা যাই হোক, কিন্তু আমাদের এই ধর্মনগরের যে দৃষ্টান্তটা আজকে স্থাপিত হয়েছে, একটা দুটো কেন্দ্রে যেটা মণিবাবু উল্লেখ করেছেন, কিছু উৎসাহী আছে দলের নেতাদের কাছে একটু নাম কামানোর জন্য, একটু দেখানোর জন্য এরা না বললেও নিজেদের থেকেও এই সমস্ত কাণ্ডগুলি করে। যেমন ফলস ভোট দেওয়া, ঠিক আছে, একটা প্রবণতা থাকে সব সময়, আবার এটা অন্য সময় উৎসাহিত হয়তো হয়, এই ক্ষেত্রে হয়নি বলে তাদেরও শরীর নিষ্পিস করছে যে একটা কিছু তো করতে পারলাম না। তো নানা রকম ব্যাপার স্যাপারগুলো আছে, ওই যে ফলস ভোট দেওয়া, তারপরে ভোটারদেরকে আসতে, বিরোধী দলের ভোটারদেরকে আসতে বাধা দেওয়া, এই যে কার্যক্রমগুলো, এগুলো সাধারণত নির্বাচনে আমাদের দেশে হয়ে থাকে, আমাদের রাজ্যেও হয়, যে তা না, কোথাও কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। এটা ম্যাক্সিমাম নির্ভর করে রুলিং পার্টির উপর। রুলিং পার্টির যদি সদিচ্ছা থাকে তাইলে মানে সেটা সুষ্ঠুভাবে হয়, আর যদি সদিচ্ছা না থাকে তাইলে কিন্তু সুষ্ঠুভাবে হয় না। যেমন ডিসির ক্ষেত্রে আমরা এখনো দেখছি প্রচন্ড মারামারি চলছে, সাংঘাতিক, ঢুকতে দিচ্ছে না, ইভেন সভা সমিতিও করতে পারছে না। তো সেই একটা প্রক্রিয়া সেখানে চলছে। আর এখানে ধর্মনগর কেন্দ্রে যেটা দেখলাম যে বেশ ভালোই, মানে আমার কাছে বিষয়টা আমি উৎসাহিত মানে উৎসবব্যঞ্জক মনে হচ্ছে। কারণ কি, এই নির্বাচনে দলের যারা উচ্চ স্তরের নেতৃত্ব থাকেন তারা তো গরম বক্তৃতা দিয়ে তারা সেরে ফেলেন, বাকি কাজটা যে যখন সাধারণ স্তরের কর্মীরা মারামারি করে, কোথাও একজনের প্রাণহানি ঘটে, তাহলে কিন্তু ওই পরিবারটার কিন্তু লসটা কিন্তু ওই পরিবার হয়। রাজনৈতিক নেতাদের কিন্তু সেরকম হয় না, তাদের কিন্তু ক্ষতিটা হয় না। তারা হয়তো একদিন গিয়ে তার গলায় একটা ফুল চড়িয়ে দিলেন ডেড বডিতে, সেটা হয়ে গেল, কিন্তু লসটা হয়ে গেল পরিবারের। দেখা গেল একমাত্র আর্নিং মেম্বার সেই দেখা গেল সেখানে নিহত হয়ে গেল। তো সুতরাং রাজনৈতিক হিংসা যে নির্বাচনে, সেটা মোটেই কাম্য নয়। আমরা অন্তত যদি, আমি মনে করি 5% বা 10% যদি হয়ে থাকে বিধানসভা নির্বাচনে আর উপনির্বাচনে ধর্মনগরে, সেটাও তো যেখানে 60% 80% হয়, অনেক বেশি হয়, তার চাইতে অনেকটা কম। এখন আমাদের রাজ্যের রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন, আমি সব দলের প্রতি বলছি, সবাই যদি পজিটিভ হয়, বিশেষ করে রুলিং পার্টি যদি পজিটিভ হয়, তাহলে রাজ্যের ভবিষ্যতে আমরা মনে করি যে অন্যান্য রাজ্য থেকে যদি এই পথ অনুসরণ করা হয়, ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে যা হলো, তাহলে আমরা মনে করি যে ভারত ত্রিপুরা রাজ্য অন্তত গণতন্ত্রের ক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করতে পারে আগামী দিনে যেই নির্বাচন হবে আর কি, যে নির্বাচনগুলি হবে। ইভেন এডিসিতেও আমি চাইবো যে অন্তত এই প্রক্রিয়াটা যাতে চালু করা হয়, তাইলে আমাদের রাজ্যের আরো শান্তি, মানে এডিসি তো পরশুদিন মতো 12 তারিখ কিন্তু এডিসি নির্বাচন, একেবারে তাই। অর্থাৎ উপনির্বাচন মানে শাসক দলের একটা প্রভাব থাকে, কিন্তু সেই অর্থে আপনি লক্ষ্য করতে পারেন যেমনটা আপনি বললেন যে কোন রকমের হিংসাত্মক ঘটনা বা কিংবা চাপাচাপি কোন রকমের বিষয় লক্ষ্য করা যায়নি। এবার আমি মনিবাবুর কাছে যাব।
যেমন একতরফা ভোট কিংবা একতরফা একটা ফলাফল হওয়া, সেক্ষেত্রে ব্যতিক্রমী কোনো চিত্র, ব্যতিক্রমী উপনির্বাচন কি দেখেছেন আপনি আপনার নজরে যে সরকারের বিরুদ্ধে সেটা গেছে? হ্যাঁ, বেশি দিন আগের ঘটনা না তো। এই যে 2018-তে এখানে যখন পট পরিবর্তন হলো, তারপরে যে একটা বাই ইলেকশন হলো সুদীপ রায় বর্মন রিজাইন করার পরে, তারপরে যে আগরতলা 6 এবং 8-এ যে বরদোয়ালি 4 বরদোয়ালি বোধহয়, 8 বরদোয়ালি, এখানে যে বাই ইলেকশন হলো, সেখানে 8 বরদোয়ালিতে মুখ্যমন্ত্রী জিতলেন, আর সুদীপ রায় বর্মন অপোনেন্টে থেকে 6 আগরতলা থেকে জিতে এলেন, বাই ইলেকশন জিতে এলেন। এই ধরনের ঘটনা বাই ইলেকশনে বিরুদ্ধ দল, এই যে কংগ্রেস বর্তমান সভাপতি যিনি আশিস সাহা, উনি প্রথম যে নির্বাচনটা জিতেছেন সেটাই তো বাই ইলেকশন জিতে এসেছিলেন, এবং তখন এখানে লেফট ফ্রন্ট গভর্নমেন্টে ওইখানে হয়েছে। এই ধরনের ঘটনা এখানে হয়নি তা না, হয়েছে। তবে যদি সংখ্যাতত্ত্বের দিক থেকে যদি বলি, তাহলে বাই ইলেকশনগুলিতে ক্ষমতাসীন দলই জিতেছে, এই সংখ্যাটা হয়তো বেশি, এই সংখ্যাটা হয়তো বেশি আর কি। কিন্তু হয়নি, একেবারে হয়নি ঘটনাটা এরকম না। তবে ধর্মনগরের ক্ষেত্রে আমি বলি যে যে মানে ননীবাবু যেটা বললেন তা আমি সহমত পোষণ করি, যে এটা একটা নতুন দিশা, যে মানুষ এখন, আমি খুব কাছ থেকে দেখেছি ধর্মনগরের বেশ কিছু জায়গা আমি ব্যক্তিগতভাবে ঘুরেছি এই ইলেকশনের সময়। মানুষের ভেতরে ভোট সম্পর্কে যেমন উৎসাহ নেই, তেমনি ভোট সম্পর্কে একটা ভীতিও আছে, যে ভোটের দিন কি হবে, সরকার কিভাবে দেখবেন, ইত্যাদি ব্যাপারগুলি। আরেকটা সেন্টিমেন্ট কাজ করে যে এই ভোটটা তো মানে সরকার পরিবর্তনের কোনো না, সম্ভাবনা না, বা এই ভোটটা কোনো সরকার পরিবর্তন করে দেবে না। ফলে ভোটারদের ভেতরে একটা মানে ওয়ান সাইডেড কনসেন্ট থাকে আগে পর্যন্ত। ফলে ওই সভাতে যাওয়া, মিছিলে অ্যাটেন্ড করা, মিছিল দেখা ইত্যাদি বিষয়গুলো তারা অ্যালুফ থাকেন। সেই জন্যই হয়তো উৎসাহটা কম আমার চোখে পড়েছে। কিন্তু আজকে সকাল থেকে যেরকম উৎসাহ দেখেছি, বা যেমন ওই যে বহিরাগত ভোটাররা ভেতরে ঢোকার চেষ্টা করেছে, যেভাবে বাধাদানের কথাগুলি এসছে, এই বিষয়গুলিতে দেখে মনে হচ্ছে মানুষ যথেষ্ট সচেতন। এবং যতটা আমরা ভাবি যে না, মানুষ হয়তো ভাবছে না ভোটটা নিয়ে, ঘটনাটা সে মানে ভোটের দিন সেই ঘটনাটা পরিলক্ষিত হয় না। স্বাভাবিকভাবেই দেখা যায় যে ভোটের একটা মানে আকস্মিক একটা উত্তেজনা থাকে। এই উত্তেজনাটা কি? উত্তেজনাটা হচ্ছে আমি যে প্রার্থীকে বাছাই করলাম তিনি জিতবেন কিনা। আজকে থেকে হয়তো তাদের ভিতরে আলোচনা হবে। একটা বিরাট গ্যাপ তো, আজকে 9 তারিখের ইলেকশন গেল, আগামী মাসের 4-5 তারিখে কাউন্টিং। এই যে বিরাট টাইমটা, এই বিরাট টাইমটা একটা মানে সাংঘাতিক উত্তেজনাকর টাইম। এই টাইমটাকে দখলে রাখা বা ইত্যাদি রাখাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, আজকের যে বাই ইলেকশনটাই শেষ কথা তো না। এই যে প্রক্রিয়াটা ওখানকার যিনি আরও রিটার্নিং অফিসার যে ভূমিকাটা নিয়েছেন, এই ভূমিকাটা খুব ভালো লেগেছে, চোখে পড়ার মতো বিষয়। 11খানা বুথ মহিলারা পরিচালনা করেছেন, এটা কম কথা না। আজ থেকে কয়েক বছর আগে একটা বুথ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল ত্রিপুরায়। তো এখন 11খানা বুথ, একটা এই 55টা বুথের ভেতরে 11খানা বুথ মহিলারা পরিচালনা করেছেন, কোনো গন্ডগোল নেই, কোনো সমস্যা নেই। ইয়েতে প্যারামিলিটারি ফোর্স দেওয়া হয়েছে, সিআরপিএফ বা বিএসএফও সাহায্য করেছে। সমস্ত যে দৃষ্টিকোণ থেকে যিনি আজকে কাজটা করেছেন রিটার্নিং অফিসার, আমরা জেনারেলি সমালোচনার দরজা তো খুলে রাখি, ব্যাপক পরিমাণে সমালোচনা করি। নির্বাচন কমিশনের সমালোচনা করতে আমরা পিছপা হই না। এসআইআর নিয়ে তো প্রত্যক্ষভাবে ব্যক্তিগতভাবে তো আমি এসআইআর এর বিরোধী, এই কারণে মানে এটা টোটালি আনকনস্টিটিউশনাল, এটা হয় না যেভাবে করা হচ্ছে। তো কিন্তু এই যে জায়গাটায় আজকে যিনি আরোর কাজ করলেন, নির্বাচন কমিশনের হয়ে যে কাজ করছেন, প্রশংসার দাবি রাখে, এবং এটা প্রশংসা করা উচিত, এবং মানে রাজনৈতিক দলগুলিরও প্রশংসা করা উচিত এই ভদ্রমহিলা যিনি কাজটা করেছেন আজকে। এবং সমস্ত জায়গায় সুষ্ঠু, একটা গন্ডগোল নেই, একটা বাই ইলেকশন, একটা সমস্যা নেই। কোনো যারা ভোট দিতে গিয়েছেন, শিশুকে কোলে নিয়ে গিয়েছেন, এরকম ঘটনাও আছে, তারাও কোনো অভিযোগ করেননি। দীর্ঘক্ষণ দাঁড়িয়েছেন, হ্যাঁ রোদটা ছিল না, অল্প অল্প বৃষ্টির ভাব ছিল, বৃষ্টি হয়েওছে কিছুটা, একটু প্রচন্ড গরমও ভোগ করেন। এটা একটা প্রাকৃতিক সহযোগিতা একটা ছিল।
তার মাঝেও ব্যাপারটা তো ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। তুমি যে বললে যে ওই ইভিএম মেশিন, ইভিএমটা নিয়েই তো সংকট, যত ভোটের যত সংকটে ইভিএমটা নিয়েই, কিন্তু ও চালু হয় না ঠিক মতো, এর ভেতরে চিপ কে দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কোনো জায়গায় ভিভিপ্যাট দেওয়া হবে, কোনো ইলেকশনে ভিভিপ্যাট দেওয়া হবে, কোনো ইলেকশনে, ফলে রাজনৈতিক দলগুলিকে এই ইভিএমটাই কোনো এই মুহূর্তে পৃথিবীর কোনো মানে বৃহত্তর দেশে তো ইভিএম চালু থাকে না, এখন ব্যালটেই হয় সমস্ত কিছু, ব্যালটেই হয়, ব্যালট দিয়েই ভোট হচ্ছে। আমরা যারা ইভিএম চালু করেছে তারাই বাতিল করে দিয়েছে, আমরা ইভিএম নিয়ে পড়ে আছি। তো যাই হোক, এটা এখন বিতর্কের বিষয়, সুপ্রিম কোর্টেও মামলা টামলা আছে ইত্যাদি, দেখা যাবে। কিন্তু আজকে কিন্তু এই ইভিএম এর গন্ডগোলও মানে ব্যাপক পরিমাণে হয়েছে, এই ধরনের ঘটনা দু একটা হয়েছে, এবং ওই অনুষ্ঠান বা দ্যাট ইজ নির্বাচন শুরু হতেও দেরি হয়েছে। সব মিলে আজকের যে অনুষ্ঠান, এই যে নির্বাচনটা এখন পর্যন্ত সুষ্ঠু হয়েছে, এবং আমাদের আমরা আশাবাদী, আমরা যারা পত্রপত্রিকা করি, আমরা সুষ্ঠু নির্বাচন দেখে অভ্যস্ত, উৎসবের মেজাজে ত্রিপুরা রাজ্যে নির্বাচন দেখে অভ্যস্ত, এটাই অভ্যাসে পরিণত করে নিয়েছিলাম। 1988 সালের পরে এই অভ্যাসটা নষ্ট হতে শুরু করেছে। 1988 সালে আমি পার্টিকুলারলি দেখব, মানে মনে করিয়ে দিলাম, 1988 সালের পরেই এই ধরনের ঘটনাগুলি ব্যাপক পরিমাণে ঘটতে শুরু করেছে। ত্রিপুরা রাজ্যে কোনোদিন নির্বাচন নিয়ে এরকম কোন রকম এত ব্যাপক গন্ডগোল হয়নি। এই রায়ের ফলাফল তো অবশ্য চৌঠামে বের হবে, জনমত কিংবা জনগণ কার দিকে ঝুঁকে, কিন্তু সেক্ষেত্রে এই নির্বাচন, উপনির্বাচনে বিশেষ করে যদি বলি যে উপনির্বাচনের স্বাভাবিক প্রবণতা কতটা ঝুঁকছে বলে আপনি মনে করেন মনিময় বাবু? ক্ষমতাসীন দলের দিকে, ক্ষমতা সব মিলে যদি একতরফা হয়, একতরফা হলে তো বলবো জনমতের প্রতিফলন নাকি উপনির্বাচনের স্বাভাবিক? এখন অব্দি যা মানে 80%, সেফরোলজি বলে যে এই ব্যাপক ভোটদান মানে যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধ আচরণ করে, অর্থাৎ একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা হচ্ছে সাধারণভাবে যারা এই ভোট নিয়ে পর্যালোচনা করেন, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু বাই ইলেকশনের ক্ষেত্রে এটাকে সেইভাবে চিন্তা ভাবনা করলে হয় না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ নাও হতে পারে, কারণ ক্ষমতাসীন দলের যিনি প্রার্থী, বিজেপি দলের যিনি প্রার্থী, এই প্রথম নির্বাচন লড়ছেন, এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, এই ধর্মনগর কেন্দ্রে এই প্রথম লড়েছেন, তার সজ্জন, এবং বিজেপি দলের কঠিন সময় থেকে উনি এই দলটি করেন, এবং যার ফলে প্রত্যেক জায়গাতে আমি স্পষ্ট মনে আছে, ননিবাবু উল্লেখ করলেন যে এই কোলাকুলিও করেছে, এই সিপিআইএম দলের প্রার্থী আর উনি একসঙ্গে দেখা হয়েছে, কোলাকুলিও করেছেন। এবারে এই 3 জন প্রার্থী অত্যন্ত সজ্জন। 3 জনের ভেতরে সিপিআইএম দলের প্রার্থী তো এর আগে 3 বার বিধায়ক হয়েছেন এই কেন্দ্র থেকে, এর আগেও হয়েছে 93-তে প্রথম। এই জায়গার দাঁড়িয়ে আজকের যা ভোটের যা চেহারা, এই ভোটের যা বিষয়, হুট করে কেউ বলে দিতে পারবে না অমুক দল জিতবে। আমি সর্বশেষ যা কথা বলি, 3 জন প্রার্থী কিন্তু জয়ের জন্য দাবি করেছেন। 3 জন প্রার্থী বলেছেন আমরা জিতব, এই কেন্দ্রে জিতব। এটা কিন্তু একটা মানে খেলোয়াড় সুলভ মনোভাব, মানে শেষ দানটা না দেওয়া পর্যন্ত হেরে যাওয়ার যে মানসিকতা থাকে। অন্যান্য ক্ষেত্রে মানে বাই ইলেকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্ষমতাসীন দলের বাইরেরা হাল ছেড়ে দেয়। আমি 6 আগরতলা কেন্দ্রের বাই ইলেকশনের কথা বলছি না, যেটা সুদীপ রায় বর্মন জিতেছে। উনি আগে মার খেলেন, ওনার দাঁত পড়ে গেল, ইত্যাদি ঘটনা ঘটেছে, কিন্তু মাটি কামড়ে ভোটটা বার করে নিয়ে এসেছেন। যদিও এর আগের একাধিক 6খানা নির্বাচনে উনি জিতেছেন। এই যে জায়গাগুলি থেকে আজকের ভোটের যে মানে যে পরিমাণ পার্সেন্টেজ আমরা পেয়েছি, এই পার্সেন্টেজের পরিপ্রেক্ষিতে হুট করে যদি কেউ বলে দেয় যে অমুক দল জিতে যাবে, তাহলে আমি তাদের সঙ্গে সহমত পোষণ করি না। এই মুহূর্তে বলার মতো আরো অনেক কাটাছেড়ার বিষয় আছে। বুথ ওয়াইজ সমস্ত পর্যালোচনা হবে, রাজনৈতিক দলগুলি তারাই বলতে পারবে কার মানে কে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসবে। তবে ক্ষমতাসীন দলের পক্ষে একটা অ্যাডভান্টেজ থাকে এই সমস্ত বাই ইলেকশনে, এ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের যা হিসেব, এই হিসেবে বলা যাচ্ছে। তবে কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস
বিজেপি, তারা একে অপরের সঙ্গে যে লড়াইটা, এটা খুব ব্যাপক দূরত্ব সৃষ্টি করবে এবং তাদের ভেতরে বিশাল পার্সেন্টেজের দিক থেকেও হোক বিশাল একটা ভোটের ফারাক থাকবে, আমার সেটা ধারণা নেই। কারণ 46,000 সামথিং ভোট হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে লাস্ট যে 2023-এর যে নির্বাচন, সেই সাধারণ মানে এখানকার বিধানসভা নির্বাচনে 2023-এর নির্বাচনে এখন যে কংগ্রেসের প্রার্থী, তিনি কংগ্রেস সিপিএম এর মিলিত প্রার্থী ছিলেন, তখন তিনি সিপিএম এ ছিলেন। তো উনি যে হেরে গিয়েছিলেন বিশ্ববন্ধু সেনের কাছে, সেটা 1097 বা 1098 ভোটে, একেবারে মার্জিনাল, অল্প ভোটে উনি হেরে গিয়েছিলেন। তার আগের যে ভোটটা 2018 যদি নির্বাচন দেখো, তাহলে তুমি দেখবে প্রায় 16-17 হাজারের কাছাকাছি ভোটে বিশ্ববন্ধু সেন জিতেছিলেন। এই যে জায়গাটা, ওটা একতরফা হয়ে গিয়েছিল ওই ভোটটা। 2023-এ সেই মার্জিনটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে একেবারে। এই যে জায়গাটা বলা মুশকিল। অবশ্যই ননিবাবুর কাছে আসছি। এই যে মানে গুরুত্বপূর্ণ আসনে হাই ভোল্টেজ নির্বাচন হচ্ছে, 2028-এ রয়েছে নির্বাচন, তার আগে এই উপনির্বাচনের ফলাফল সামগ্রিক রাজ্য রাজনীতিতে কতটা পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করছেন? পরিবর্তন বলতে এখানে কি বলবো, এটা তো উপনির্বাচনের একটা পরিস্থিতি থাকে, একটা পরিবেশ, একটা লক্ষ্য, একটা দৃষ্টিভঙ্গি থাকে। আবার বিধানসভা টোটাল যখন রাজ্যে নির্বাচন হবে, তখন পরিস্থিতি আবার অন্যরকম হবে। তখন অন্যরকম অনেকগুলো প্রশ্ন চলে আসবে, রাজ্যের উন্নয়ন, তারপরে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা, অনেক কিছু ব্যাপার স্যাপার আসবে, অনেকগুলো প্রশ্ন আসবে। কিন্তু বাই ইলেকশনে এই প্রশ্নগুলি ততটা সেখানে আসে না, কারণ একটা মাত্র মূল ইস্যু কি ছিল বলে আপনি মনে করছেন? কোথায় এই নির্বাচন, উপনির্বাচনে তো বিশ্ববন্ধু সেন মারা গেলেন, সেখানে আবার একটা নতুন করে নির্বাচন হবে, একজন ক্যান্ডিডেট নিয়ে আসবে। রাজ্যের শান্তি শৃঙ্খলার প্রশ্ন যদি আমরা বলি, তো সেই ক্ষেত্রে তো যেটা তো আছেই, সেই বিষয়গুলো কিন্তু সেখানে আসেনি। রাজ্যের এই যে বেকার সমস্যা নিয়েও উপনির্বাচনে কোনো কিছু আসে না। সাধারণত আসবে না যে তা না, কারণ যেই গভর্নমেন্ট, যে রুলিং গভর্নমেন্ট যে বিগত নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো কতটুকু পালন করেছেন, কি আসছেন, তার জন্য তো একটা পর্যালোচনা হবেই। তো এটা বিরোধীরা করবেই, মাঠটা ছেড়ে দেবে কেন, হোক না উপনির্বাচন, তারা তো সেই বিষয়গুলো সেখানে বলবেই। এখন বাই ইলেকশনে যেটা হচ্ছে, যেমন আমরা আগরতলা যে মণিবাবু বলছেন যে সুদীপ রায় বর্মন সেখানে জিতেছিলেন, উনি কিন্তু আগের ওইখানে ওই বিজেপি দলের পক্ষ থেকে এখানে কিন্তু এমএলএ নির্বাচিত হয়েছিলেন। পরে উনি যখন আবার সেখান থেকে চলে যান, তারপরেই বোধহয় দলত্যাগ বিরোধী আইনে সেখানে নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেজন্য সেখানে আবার নির্বাচনটা হয়। তো এই ক্ষেত্রে উনি দীর্ঘদিন ধরে জিতে এসেছেন, ওনার সেখানে একটা বিশেষ ভোট ব্যাংক সেখানে আছে। ঠিক আবার ধর্মনগরের ক্ষেত্রেও, ধর্মনগরের যে কেন্দ্রটা, সেটার আবার একটু অন্যরকম ক্যারেক্টার। এখানে সব দল, এখানে বিজেপি দলের যেমন জিতেছে, কংগ্রেসেরও জিতেছে, আবার বামফ্রন্টের প্রার্থীও এখানে জিতেছেন। এটা কিন্তু এমন না যে ধর্মনগর বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে একটা একতরফা কোনো নির্দিষ্ট দলের পক্ষেই সেখানে সবসময় কাজ করে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। তো সেই ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে যেটা তার প্রভাবের সম্ভাবনা, সেটা হলো যে সামনে তো এখন তো 2026, তো 28 তো নির্বাচন, এখন এডিসিতেও আবার একটা খেলা চলছে। এডিসিটা হলো সেখানে আবার একটা বৃহত্তর এলাকা নিয়ে, সেখানে প্রচুর পরিমাণে সিটের ব্যাপার। তবুও এই নির্বাচনের একটা প্রভাব তো থাকবেই। প্রভাবটা এইটাই প্রভাব থাকা উচিত আমি মনে করি। রাজ্যের উন্নয়ন, রাজ্যের বা বিরোধী দল বা সরকারি দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু পালন করব আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, বা 28-এ যে বিধানসভা, সেখানে চুলচেরা বিচার বিশ্লেষণ তো হবেই, শান্তি শৃঙ্খলার ব্যাপারটা তো সেখানে হবেই। সেটার ক্ষেত্রে আবার এই যে বিধানসভা উপনির্বাচন, সেটা যেহেতু এটা সাধারণত রুলিং পার্টির পক্ষেই, মণিবাবু যেটা বলেছেন, নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে। আবার নির্বাচনে অধিক ভোট পড়লেই যে সরকারি দলের বিপক্ষে যায়, ব্যাপারটা এমনও না। ত্রিপুরার যে 93-96% ভোট একদম অ্যাভেলেবেল পড়েছে অনেকবারে, রেকর্ড। সারা ভারতবর্ষের মধ্যে যত স্টেটে নির্বাচন হয়েছে, ত্রিপুরার বিধানসভা বিগত নির্বাচনগুলির ক্ষেত্রে আমরা দেখেছি একটা রেকর্ড পরিমাণ ভোট এখানে আছে, কিন্তু রুলিং পার্টি তো সেই নির্বাচনে জিতেছে। তো এখানেও সেক্ষেত্রে যে 89 বা 80% আমরা যদি ধরে নেই, যে এখনো যারা নির্বাচনের লাইনের বাইরে আছেন বা যারা এখনো ভোট দিতে পারেনি, 5টা অব্দি, তো 5টার পরেও কিছু থাকে, স্লিপ টিপ দিয়ে রেখে দেয়, তারপরে ওরা ভোট দেয়। ওই সংখ্যাটা যদি না আসে, আমরা ধরে নিলাম যে
80% বা 81%। এটা ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু একটা সাংঘাতিক কিছু না, যেখানে আমাদের এখানে 93% বা 96% বিধানসভা নির্বাচনে ভোট হয়, লোকসভা নির্বাচনেও কিন্তু কাস্টিং হয়। ত্রিপুরা রাজ্যের মানুষের ক্ষেত্রে একটা আলাদা গণতান্ত্রিক মানে একটা চেতনা আছে। আমি আরেকটা বলবো, ত্রিপুরা রাজ্যের ভোটারদের একটা বিশাল বৈশিষ্ট্য আছে যেটা ভারতবর্ষে, যেটা পশ্চিমবঙ্গেও নাই। সেটা হলো এখানে রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছেন বা কর্মী আছেন, পরীক্ষিত যারা আছেন, মানুষ কিন্তু শুধুমাত্র দল দেখে ভোট দেয় না, ব্যক্তিকেও বিশ্লেষণ করে যে এই দলের এই ক্যান্ডিডেটটা। কিছু লোক আছে, সবাই কিন্তু রাজনৈতিক দলের মানে সদস্য না বা সমর্থকও না, তারা অনেক সময় রাজনৈতিক দলের মতাদর্শকতা দ্বারা কিছু প্রভাবিত হয়, আর কিছু হয় তারা ক্যান্ডিডেটটাকে ব্যক্তিগতভাবে দেখে ভোট দেয়। এই ক্যান্ডিডেট বামফ্রন্টের হতে পারে, বিজেপির হতে পারে, কংগ্রেসের হতে পারে, তারা লোকটাকে দেখে এই লোকটা কেমন, লোকটার কাছে ভোটের পরে আমি গিয়ে দুটো কথা বলতে পারবো কিনা, তার কাছে যাওয়া যাবে কিনা, তিনি কতটা মানুষের মানে মানুষের জন্য তিনি কতটা ভাবেন, এই ফ্যাক্টরটাও কিন্তু কাজ করে। তো সুতরাং বিধানসভা নির্বাচন উপনির্বাচনে যেই ভোটটা সেখানে পড়েছে, এটা ত্রিপুরার প্রেক্ষিতে কিন্তু মানে সাংঘাতিক কিচ্ছু না। আর যে কথাটা আমি বলছিলাম সেটা হলো এখানে কিন্তু ভোটাররা অন্যান্য, আমি অনেক ভারতবর্ষের অনেক স্টেট থেকে বেশি সচেতন। কেন? এখানে সিনেমার নায়ক নায়িকা একজন আপনি দাঁড় করিয়ে দিলে কিন্তু জিতবে না। এই সমস্ত সেলিব্রিটিদের স্থান কিন্তু ত্রিপুরা রাজ্যে নেই। এটা আমার কাছে অত্যন্ত গর্বের। আমি বাইরে গেলেও এই কথাটা বলি যে আমাদের এখানে এই সেলিব্রিটি এনে দাঁড় করিয়ে দিলে ভোটে জিতবে না। কিন্তু এখানকার মানুষ অনেক বেশি সচেতন। গণতান্ত্রিক পরিস্থিতি, ভোট দেওয়ার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি হেরফের হয়, কোথাও কখনো কোনো গণতান্ত্রিক পরিবেশটা ভালো থাকে, কখনো ভালো থাকে না, ডিস্টার্ব হয়। সেটা একই তো বললাম, রুলিং পার্টির ইচ্ছা সদিচ্ছার উপর বেশিরভাগ নির্ভর করে যে নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ হবে। তো সেই ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার অনেক জায়গায় অনেক ক্ষেত্রে যে অপহরণ হয় না আমাদের রাজ্যে তা না, বহু হয়েছে, বহু দৃষ্টান্ত হয়েছে। ক্যান্ডিডেট দিতে পারেনি এরকমও আছে। কিন্তু উপনির্বাচনে যেটা হচ্ছে, আমি বলবো যে এই ধারাটা যাতে আমাদের আগামী দিনের নির্বাচনে বজায় থাকে আর কি। আমাদের রাজ্যের যে গণতান্ত্রিক নাগরিকরা, যেমন দমন মণিবাবু সেখানে ফিল্ড ভিজিট করেছেন, তিনি দেখেছেন, আমি সেখানে যাইনি, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি বা প্রয়োজনও হয়নি। আমি আজকেই 2-3 জনকে যখন ভোটটা শুরু হলো ফোন টোন করে নিলাম যে কিছু একটা গোলমাল টোলমাল হচ্ছে কিনা। এমনিতেই ফোন করেছি, আত্মীয় স্বজন আছে বা অন্যান্য পরিচিত বন্ধু বান্ধব আছে, তো বললো যে না ঠিকই আছে, এখানে কোনো ঝামেলা টামেলা নেই। অর্থাৎ এই নির্বাচনে মানে ভোটাররা অনেকটাই, রাজ্যের ভোটাররা অনেকটাই সচেতন। এবার আমি মণিবাবুর কাছে আসছি। এই যে নির্বাচন হয়েছে, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেখানে ভোটারদের, পুরুষ ভোটারদের সংখ্যা যদি বলি তাহলে 22,384 জন। এছাড়া মহিলা ভোটারদের ক্ষেত্রে যদি বলি 32,758 জন। এই যে মহিলা ভোটারদের একটা ফ্যাক্টর, সেটা ফলাফলে কতটা প্রভাব? 23,758 একেবারে। তবে এটা ফলাফলটা কতটা ফ্যাক্টর হবে মহিলা ভোটারদের ফলাফলটা? বললাম আমি তার আগে কথাটা বলার আগে আমি একটা ভুল তথ্য বলেছিলাম, আমি এটা সংশোধন করে নিচ্ছি। সেটা হচ্ছে 2018 সালের নির্বাচনে বিশ্ববন্ধু সেন জিতেছিলেন 6,041 ভোটে। কেমন? এটা আমি একটু স্লিপ অফ টাং, আমার অন্য 16,000 বলে ফেলেছিলাম। ফলে 6,041, সেটা কমে 1,000 সামথিং, ওই 96 বা 98 ভোটে লাস্ট ইলেকশন জিতেছিলেন। এখানে দুটো ফ্যাক্টর, মহিলাদের ফ্যাক্টরটা আমি আসছি। এটা হচ্ছে বিশ্ববন্ধু সেন তিনি জীবিত অবস্থায় অধ্যক্ষের কাজ করে গিয়েছেন, প্রায় 1.5 টার্ম ছিল এটা। তো এই উনার যে অবর্তমানে তার প্রতি একটা শ্রদ্ধা জানানোর ব্যাপারও আছে এখানে, এটা একটা কাজ করে। তো আর তাছাড়া তার কিছু কাজ, অর্ধসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সরকার পক্ষই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এটা একটা অংশ মনে করে যে কাজগুলি এখন বাকি আছে। এগুলি সবসময় সব সরকার পক্ষই বলে যে অসমাপ্ত কাজটা আমাকে সমাপ্ত করতে হবে, বলা বাহুল্য এগুলি কেউ করে না। তো এবং তার জন্য পরবর্তী নির্বাচনের সময় আরেকটা ইস্যু হয়ে যায়, যেটা সরকার পক্ষ বিরোধী পক্ষ পেয়ে যায়, তাদের যে মানে কর্মসূচিগুলি লিখতে বা যে ম্যানিফেস্টোটা করতে এতে সুবিধা হয়, এতে সুবিধা করে দেওয়া হয়। এই যে কাজগুলি করি না, তাহলে এটি করতে পারবো, আবার লিখতে পারবো, এই বিষয়গুলি থাকে। আর মহিলা ভোটাররা একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এবং মহিলা ভোটাররা কি চাইছেন, তাদের ভেতরে যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যার
করেছে, সমস্যা করেছে, সেটা হচ্ছে যে এই রিসেন্টলি যে ব্যাপক এই জ্বালানির ক্রাইসিস, এই ক্রাইসিসটা তাদের সরাসরি এফেক্ট করেছে। এই চিন্তা ভাবনাগুলি, অনেকেই এই কাজটা ওদের সমস্যার সমাধানটা করতে পারেনি। তারা নিয়মিত বাজারে যাচ্ছেন, বাজারের বিষয়টা তাদের উপর আক্রান্ত করেছে, ইত্যাদি বিষয়গুলি আছে। প্লাস লোকাল ল অ্যান্ড অর্ডার, সারা ত্রিপুরা রাজ্যে ল অ্যান্ড অর্ডার নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে এই এডিসি নির্বাচনকে সামনে রেখে। এই ল অ্যান্ড অর্ডার বিষয়গুলি রয়েছে। সর্বোপরি সব কিছু মিলিয়ে ব্যাপারটা বাই ইলেকশন যে জিনিসটা এখানে এবার হঠাৎ করে এই 23-এর নির্বাচনের পরে এই বাই ইলেকশনের আগে যে ভোটার তালিকা বেরিয়েছে, 1398 জন ভোটার বেড়ে গিয়েছে। এসআইআর টেসআইআর ছাড়া 1398 জন ভোটার বেড়ে গিয়েছে। তারা কোত্থেকে এলো, কারা এরা? এর ভেতরে হচ্ছে অধিকাংশ হচ্ছে যুব সম্প্রদায়, তাদের ভেতরে কর্মসংস্থানের বিষয়টা একটু কাজ করেছে ইত্যাদি। আমি একটু কেন বলছি, কারণ সবার মাথাতে একটা জিনিস রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এটা একটা বাই ইলেকশন। এই ইলেকশনের পরিপ্রেক্ষিতে ক্ষমতার পরিবর্তন হওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই, ফলে আমি কেন আমার ভোটটা নষ্ট করব, এই একটা সেন্টিমেন্ট কাজ করে। আর তুমি পাশাপাশি বলেছো 28-এর নির্বাচন, এই 28-এর নির্বাচনের মাঝে আরো 2 বছরে অনেক জল বয়ে যাবে ত্রিপুরা রাজ্যের নদী দিয়ে। তার পরিপ্রেক্ষিতে এই যে এই জেনজি গ্রুপটা, এরা কি ভূমিকা নেবে ওই সময়ে? প্রচুর ভোটার এদিক ওদিক হবে, আমাদের বাইরে থেকে ভোটাররা কারা কারা এসেছে, বাদ যাবে কি থাকবে ইত্যাদি, এখন এসআইআর কাজ করবে। এই যে সমস্ত বিষয়গুলি নিয়ে 2028-এর নির্বাচন, এই 28-এর নির্বাচনের এক্ষুনি কিছু মন্তব্য করাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন রয়েছে 12 তারিখ। এই নির্বাচনের কি চেহারা দাঁড়ায়, ওখানে 20খানা সিট রয়েছে, এই 20খানা সিটের পরিপ্রেক্ষিতে পাহাড় কোন কথা বলবে, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে 28-এর নির্বাচন। ফলে এই উপনির্বাচনটাই 28-এর নির্বাচনের কোন দিশা দেখিয়ে দেবে, এটা আমি বিশ্বাস করি না। তবে এই নির্বাচনটা একটা জিনিস দিল, যেটা রনিবাবু আমরা দুজনেই একমত হচ্ছি, যে একটা নতুনত্ব দেখা গেল, যেখানে কোনো হুজ্জতি হলো না, গোলমাল হলো না। এতে কারা ভূমিকা নিল? 3টে দলই কিন্তু সমানভাবে ভূমিকা নিল যে আমরা কোন রকম সমস্যা করব না। এই যে 3টে দলের থেকে প্রার্থী যারা দিয়েছেন, মানে বিজেপির পক্ষ থেকে জহর চক্রবর্তী, কি মনে হচ্ছে ওনার পক্ষে কি সংগঠনের শক্তিটা একটা বড় ভূমিকা নেবে? এছাড়া সিপিআইএম এর পক্ষ থেকে যিনি প্রার্থী রয়েছেন, ওনার ক্ষেত্রে বাম ভোট ব্যাংক কি আগের থেকে মানে সেই দিশাটা তারা ধরে রাখতে পারবে? এছাড়া কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের ক্ষেত্রে কি এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে আপনি মনে করছেন? এখানে ননিবাবু যেটা বলেছিলেন সেটাই অনেকটা বলা যায়, যে এই ধর্মনগর সিটটা, শুধু ধর্মনগরকে যদি আমরা চিন্তা করি, ধর্মনগর সিটটা কারোর একক শক্তির সিট, যে আমি মানে কিছু কিছু সিট, যেমন একটা সময় এই খোয়াইয়ের প্রমোদনগর, তারপর রামচন্দ্র ঘাট, এই সিটগুলি অবশ্যই সিপিআইএম দলের, এগুলি বলে দেওয়া যেত, চোখ বুঝে বলে দেওয়া, এখন বলা যায় না, চোখ বুঝে বলে দেওয়া যেত। মানে যেমন বিলোনিয়ার দিকে ঋষ্যমুখ সিট সিপিআইএম এর ইত্যাদি বলে দেওয়া যেত, এখন অনেকটাই বলা যায় না। এই জায়গার ক্ষেত্রে ধর্মনগর কিন্তু সেভাবে বলা যায় না। 52 সাল থেকে যদি আমরা নির্বাচনের দেখি, 52 সাল থেকে 72 সাল পর্যন্ত ধর্মনগরের কিন্তু সিট ছিল 2খানা। 72 সালেই প্রথম 1খানা সিট হয়ে গেল। ধর্মনগর সিট কিন্তু আসলে ছিল 2টো, মানে 52 সালে প্রথম নির্বাচন ধর্মনগর উত্তর, ধর্মনগর দক্ষিণ ইত্যাদি সিট ছিল। ওই 52 সাল থেকেও যদি আমরা 72 সালে পূর্ণ রাজ্য হয়ে যাওয়ার পরে, আমাদের 60খানা সিট হয়ে যাওয়ার পরে, এই ধর্মনগরের কেন্দ্র থেকে আমরা যদি দেখি যে মানে যে 11টা নির্বাচন, এই উপনির্বাচন ছাড়া 11টি, সেখানে কিন্তু সিপিআইএম 5 বার জিতেছে, কংগ্রেস 3 বার জিতেছে, বিজেপি 2 বার জিতেছে, আর ইন্ডিপেন্ডেন্ট, যদিও এটা সিপিআইএম এর সমর্থিত ইন্ডিপেন্ডেন্ট জিতেছে 1972-তে অমরেন্দ্র শর্মা। এই যে জায়গাগুলি, এই সুতরাং এই যে মানে মিলিঝুলি হয়েছে, অর্থাৎ ভোটাররা সাংঘাতিক সচেতন। এখানে হুট করে বলে দেওয়া যাবে না অমুকে জিতবে। তবে ওই অ্যাডভান্টেজটা একটা রয়েছে, এই নির্বাচন তো ক্ষমতার হস্তান্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে এই সেন্টিমেন্টটা ভোটারদের উপর কাজ করে। স্বাভাবিকভাবেই আমি বলেছি যে এই সেই দিক থেকে বিচার করলেই শুধু ক্ষমতাসীন দলের একটা অ্যাডভান্টেজ রয়েছে। এবার আমি ননিবাবুর কাছে আসছি, যারা আমরা বাঙালি থেকে প্রার্থী দিয়েছেন কিংবা এসইউসিআই কমিউনিস্ট থেকে প্রার্থী দিয়েছেন, কি মনে হচ্ছে এই নির্বাচনে কি তারা একটা কিং মেকার হিসেবে কাজ করতে পারে? না, এরা কিং মেকার হিসেবে কাজ করবে বলে আমার মনে হয় না। কারণ কি, অ্যাকচুয়ালি এদের বিশেষ কোনো যেই সেই রকম কাজ করে সারা বছর ওরা
জনগণকে নিয়ে মুভমেন্ট করে, তাদের সেখানে একটা যথেষ্ট বৃত্তি আছে বা সাপোর্টার আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কিছু, কোথাও 10%, কারো 15%, কারো 20% বা 25% কমিটেড কিছু থাকে সাপোর্টার। মানে এরা যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে সেই দলের যদি নীতি, মানে যদি দলের প্রতি যদি জনগণ বিক্ষুব্ধ হয়, যদি এই দলটা এই বছর হেরে যাবে সেটাও যদি পরিস্থিতি হয়, তাহলে ওই 20% বা 25% বা 15% ভোটার ওই দলের পক্ষে ভোটটা কাস্টিং করে, পরিবেশ অনুযায়ী আর কি। একবারে বিশেষ ইরোশন না হলে সেরকমটা হয় না। তো এই যে দলগুলো, এই দলগুলোর ক্ষেত্রে এসইউসিআই বা আমরা বাঙালি বা নির্দল, তাদের এইরকম কোনো বেস আছে বলে আমার মনে হয় না। ভোট কাটাকাটি রাজনীতিতে, ভোট কাটাকাটি এদের কারো জামানত থাকবে বলে আমার মনে হয় না, মানে এরকম পর্যায়ে আর কি। আমরা বাঙালির কথা আমি বলতে পারি, আমরা বাঙালি তখনই সাকসেস হবে যদি প্রদ্যুৎ কিশোর সাকসেস হয়, দাঙ্গার পরিস্থিতি হয়, যদি এরকম হয় সে যেভাবে বক্তৃতা দেয়, মানে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক, জাতি বিদ্বেষের যে বক্তৃতা দেয়, সেই বিদ্বেষ প্রসূত যদি বিশেষ কোনো ইনসিডেন্ট ঘটে, তখন যদি বাঙালিরা কখনো ইউনাইটেড হয়, তখন গিয়ে ওই আমরা বাঙালি দলের পক্ষে মানুষ হয়তো, তখন বাঙালিরা বলছে আমাদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে, আমাদের ইউনাইটেড হতে হবে। সেই ক্ষেত্রে আবার জাতীয় দলগুলো যারা আছে তারা যদি সক্রিয় থাকে, তাদের সাপোর্টারের ক্ষেত্রে বা রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যদি তারা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে যদি তারা এগিয়ে আসে, তাহলে কিন্তু সেই সম্ভাবনা আবার থাকে না, সেটা হয়তো হবে না, সেটা হবে না। এটা সবসময় একটা সেন্টিমেন্টাল একটা ইমোশনের উপর কাজ করবে। যেমন আমি যদি আক্রান্ত হই, কোনো বাঙালি যদি আক্রান্ত হয় আননেসেসারিলি, বা এরকম আমরা যদি সাম্প্রদায়িকতার কথাও যদি বলি, ধর্মীয় সাম্প্রদায়িকতা যেটা, সেটা হলে একটা সাম্প্রদায়িক যখন অতিরিক্ত হয়ে যায়, অন্য একটা সাম্প্রদায়িকতার ইচ্ছা না থাকলেও তারা আবার অনেক সময় ভিতরে তারা ইউনাইটেড হওয়ার চেষ্টা করে। তো এইরকম দলগুলোর ক্ষেত্রে এই পরিস্থিতি হচ্ছে আর কি। আর এই ক্ষেত্রে এদের দ্বারা ভোট কাটাকাটি হবে আমার মনে হয় না আর কি। ভোট ব্যাংকগুলোকে মানে অন্য কারোর ভোট ব্যাংকে একটা প্রভাব ফেলতে পারে, বিশেষ করে নির্দল প্রার্থী যিনি দাঁড়িয়েছেন। আমি বললামই তো, 700-800 বা 400-500 ভোট যদি পায়, তো এটা দিয়ে কি হবে? এমন কোনো কিছু হবে না। আর যারা জিতে, যেই মানে ধর্মনগর এই যে বাই ইলেকশনে যিনি জিতবেন, রুলিং পার্টির, উনি জিতলেও একেবারে যদি বেশি মার্জিন হয়, 3-4 হাজারের বেশি মার্জিন হবে না আমার ধারণা আর কি। বেশি হতেও পারে, নাও হতে পারে। আবার যদি বামফ্রন্টের যিনি আছেন উনিও যদি জিতে যান, তার মার্জিনও ঠিক এইরকমই, বা 1-1,500 বা 2,000 ভোটের ব্যবধান হতে পারে। কংগ্রেস যদি কাছাকাছি চলে যান, এরকমও হবে। মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম, দুটো দলের মধ্যে মানে জিতার ক্ষেত্রে কংগ্রেস পার্টি জিতার জায়গায় চলে যাবে, আমার কাছে এটা মনে হচ্ছে না আর কি। আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট পার্টি এবং সেকেন্ড পার্টি ওই বামফ্রন্টের ক্যান্ডিডেট আর বিজেপির ক্যান্ডিডেটের মধ্যেই হওয়ার সম্ভাবনা, এটা আমার ধারণা, আমার কমপ্লিটলি আমার পার্সোনাল মানে আমি এখানে তো আর যাইনি বা সার্ভেও করিনি, বা অন্য যারা 2-4 কথা বলেছে জিজ্ঞেস করেছি, তখন তাদের যে মতামত আর কি। আর ওই আপনি যেগুলোর কথা বললেন, যে ওই যে নির্দল বা আমরা বাঙালি বা এসইউসিআই, আমার মনে হয় না এরা হাইয়েস্ট 1000 ভোট যদি কেউ পায়, আর কেউ যদি মানে 700-800, 400-500, বা নির্দল যিনি আছেন ইনি 100-200 ভোট পাবেন কিনা, সেটাও মানে আমার সন্দেহ আর কি। তো এরা ওই যে ভোট কাটাকাটি সুবিধা কাউকে করে দেবেন, আমার মনে হয় না সেটা হবে। একেবারে তাই। এবার আসছে আমি মনিময় বাবুর কাছে। আমি তবে এবার নজর রাখতে হচ্ছে 23-এর ইলেকশনের দিকে। আমি একটু বলে রাখি যে বিজেপি যিনি বিশ্ববন্ধু সেন প্রার্থী ছিলেন সেই সময়টাতে, তিনি পেয়েছিলেন 18,684 ভোট, অর্থাৎ 49.35% ভোট পেয়েছেন। এছাড়া অ্যালায়েন্সে গিয়েছিল সিপিএম এবং কংগ্রেস, সেখানে প্রার্থী দিয়েছিলেন চয়ন ভট্টাচার্য, 17,586 ভোট তিনি পেয়েছিলেন। 46,46.45%-এর ভোটে সেক্ষেত্রে তারা লড়াই করেছেন। অর্থাৎ আমি যদি বলি যে গত বছর প্রায় নেক টু নেক একটা লড়াই হয়েছে বিজেপি বনাম কংগ্রেসের, এবছর কি সেই সমীকরণটাই রয়ে গেছে? কি মনে করছেন না, যদি ঐকিক নিয়মে চিন্তা করতে হয়, তাহলে তো অমিতাভ দত্ত আর চয়নবাবুর ভেতরে ভোট 17,000 ভোট ভাগ হয়ে যাবে। ঘটনাটা এইভাবে হবে না, ইলেকশনটা এইভাবে হয় না। তো ইলেকশন নানা রকম বিষয়ের উপর ভিত্তি করেই হয়। ফলে আমাদের যা ধারণা, আমরা এত বছর ধরে ইলেকশন নিয়ে কথাবার্তা বলি, আমাদের যা ধারণা এই যে মানে বিশ্ববন্ধু সেনের যে 18,000 সামথিং ভোট, এটা যে ধরে রাখা যাবেই এই গ্যারান্টি বিজেপি দলের ক্যান্ডিডেটও করতে পারছেন না। যদিও বিজেপি দলের প্রবীণ যারা রয়েছেন এই রাজ্যের, মানে একসময় বিজেপি দলের রাজ্য সভাপতি ছিলেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলছেন যে না, আমরা এই ভোটটাকে আরো বাড়াবো। এটা হচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে উনি বলেছেন বাড়াবো।
এটার পেছনে একটা কারণও আছে, যে অনেক সময় এই যে তাদের যে প্রাচীনপন্থী বিজেপি পন্থী যারা ছিলেন তারা অনেকেই অনেকটাই দূরে সরে গিয়েছিলেন দল থেকে। কিন্তু এবার এই যে যাকে দেওয়া হয়েছে জওহরবাবুকে দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই প্রাচীনপন্থী বিজেপি যারা করতেন তারা কিন্তু আবার জওহরবাবুর পাশে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে বিশ্ববন্ধু সেন কিন্তু এসেছেন কংগ্রেস থেকে, তার যে ভোটার টোটার যা ছিল সব কংগ্রেসের একটা অংশ কিন্তু ভোটার হিসেবে বিজেপিকে বিশ্ববন্ধু সেনকে দেখেই ভোটটা দিত, সেজন্য 18,000 ভোট। এবং ননিবাবু যে বললেন যে ভোটের মার্জিনটা কম হবে, যে বিষয়ের ওপর থেকে যে মানে চিন্তাভাবনার উপর ভিত্তি করে উনি কথাটা বলছেন সেটা হচ্ছে এটাই, যে এই ভোটগুলি একটা জায়গায় মানে ঐকিক নিয়মে চিন্তা করলে হবে না, এখানে চিন্তা করতে হবে ভোটের রাজনীতিটা। ভোটের রাজনীতিটা এমন এক জায়গায় বিশ্ববন্ধুবাবু 2018 সালে যে ভোট পেয়েছিলেন 22,000-এর উপরে, 22,975 ভোট পেয়েছিলেন, সেই ভোট 18,684-তে নেমে এলো কেন? কারণ ওইখানে চয়ন ভট্টাচার্য আর কংগ্রেসের ভোটটা চয়ন ভট্টাচার্যের দিকে এসেছে, যে ভোটটা 2018-তে সেটা সরাসরি চলে গিয়েছিল বিশ্ববন্ধুবাবুর কাছে। এই জায়গাটা এখনো আছে, এখনো এই ধর্মনগরের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে এই ভোটটা, এই যে সিপিএম আলাদা হয়ে গেছে, তাদের আলাদা করে প্রার্থী দিয়েছে, এটা কি ভোট বিভাজনে মানে ভোট বিভাজন ঘটবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, একটা এই আলাদা আলাদা লড়ার ক্ষেত্রে এই যে মানে জওহরবাবুর তো একটা অ্যাডভান্টেজ রয়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। এই অ্যাডভান্টেজটা আছে, এই অ্যাডভান্টেজটা আছে এই কারণে ক্ষমতাসীন হওয়ার পক্ষে আছে। ক্ষমতাসীন দল এবং কোন রকম আমি সরকার পরিবর্তনের ন্যূনতম সম্ভাবনা নেই, আমার এখানে কাজ করতে হলে সরকারের মাধ্যমেই কাজটা করতে হবে, এই সেন্টিমেন্টের উপর ভিত্তি করেই এই অ্যাডভান্টেজটা ক্ষমতাসীন দল পেয়ে যাবে। ফলে এর জায়গায় দাঁড়িয়ে অন্যান্যরা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে বলে আমার মানে যারা আলাদা করে দাঁড়িয়েছে, নির্দল, এসইউসিআই কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করেন, ওরা বিভিন্ন একেবারে অনেকটা বামপন্থী দল তো এগুলি এই বামপন্থী দল ছোট 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 বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়ান। তারা যেমন এসইউসিআইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় ওরা আলোকপাত করছে ইদানিংকালে, এটা হয়তো কোনো এক সময় আপনারা মিলিয়ে নেবেন, যারা আমরা এগুলি নিয়ে আলোচনা করি তারাও মিলিয়ে নেবেন, যে দেখবে ধর্মনগর ভারতবর্ষে আর ত্রিপুরা রাজ্যে প্রথম রেল স্টেশন ধর্মনগর, মানে নদিয়াপুর হয়ে ধর্মনগরই বৃহৎ রেল স্টেশন, এখন জংশন। এই ধর্মনগরের রেল স্টেশনকে কেন্দ্র করে একটা বৃহৎ ইন্ডাস্ট্রি কিন্তু হয়নি, এই বৃহৎ ইন্ডাস্ট্রি বা মাঝারি ইন্ডাস্ট্রিও হয়নি। এই দিকটা এসইউসিআই কিন্তু ধরেছে বিষয়টাকে, আমি ঘুরতে ঘুরতে যা টের পেয়েছি। এই কথাটা কেউ বলছে না। এখন তো নির্বাচনের বক্তৃতা বা নির্বাচনের মানে তোমার সমস্ত নির্বাচনের পরিকাঠামোটা রাজনৈতিক দলগুলির চেঞ্জ হয়ে গিয়েছে। তুমি কি কথা বলছো তার পরিপ্রেক্ষিতে আমি কি বলবো, এগুলি হচ্ছে যেটা গালাগালির স্তরে পৌঁছে গেছে। আমরা যে এবারের বাই ইলেকশনটাকে যে জন্য বলছি, এই গালাগালিটাকে গলাগলিতে পরিণত করেছে, এই যে কোনো গন্ডগোল হলো না, এই জায়গাটা নতুন করে দেখতে হবে, নতুন করে ভাবতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলি শুধু ভোটের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে ভবিষ্যৎটা খুব একটা ভালো না। আমি আসছি ননিবাবুর কাছে, যদি শতাংশের হিসেব করি তাহলে 2023-এর নির্বাচনে 85.75% ভোট পড়েছিল, এবং সেই ভোট যদি টার্ন আউট বাড়ে বা কমে সেটার প্রভাব কি পড়বে, কোন দিকে পড়বে বলে আপনি মনে করেন? না, উপনির্বাচনে তো আমি বললামই, এখানে একটা বিষয় ফ্যাক্টর আমি যেটা লক্ষ্য করেছি, বিজেপি ক্যান্ডিডেট ঘোষণা করেছে কিন্তু সবচেয়ে শেষে, আমার মনে হয় আর কি। এটা নিয়ে অনেক রকম হচ্ছে, বিজেপি রুলিং পার্টি হয়েও কেন ক্যান্ডিডেট দিতে পারছে না। আমি আগেও বলেছি ক্যান্ডিডেট একটা বিশাল ফ্যাক্টর নির্বাচনে সাধারণ ভোটারদের জন্য। তো সেক্ষেত্রে আমি দেখেছি এই যে ইভেন বিজেপি যদি বিশ্ববন্ধু সেনের কোনো পরিবারের লোককেও দিতেন তাইলে কিন্তু পরাজয় নিশ্চিন্ত ছিল। আমি গ্রাউন্ড লেভেলের কথা বলছি, আমি বলছি হ্যাঁ, যদি অন্য কাউকে দিত, জওহরবাবুকে না দিয়ে, যেমন আমরা কি জানি ওই পুলিশ অফিসার যে ছিল ওনার নামটা শুনেছিলাম একবার, আরে কি জানি নাম, না ওই যে আরে ওটা ওই ভদ্রলোক ভানুপদ চক্রবর্তী, হ্যাঁ। তো
তো উনি ওনাকে দিলেও কিন্তু রেজাল্টটা ভালো হতো না। কিন্তু জহরবাবুকে দেওয়ার ফলে উনি সজ্জন ব্যক্তি হিসাবে এবং বিজেপির পুরনো কর্মী হিসাবে ওনার একটা আলাদা ভাবমূর্তি আছে, আমি দেখলাম আর কি। তো আমি নিলাম, তো ওনাকে দেওয়াতে ওনার একটা বিশেষ এখানে প্লাস হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো এই জন্য আপনি যেটা বলছিলেন যে এই বিধানসভা এই উপনির্বাচনের ক্ষেত্রে যে ভোটের যে কাটাকাটি, কংগ্রেস এবং গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম একসাথে মানে লড়েছিল। একসাথে লড়ার ফলে কংগ্রেসের কিছু ভোটার আর বামফ্রন্টের ভোটার, কংগ্রেসের সব ভোট কিন্তু আবার কংগ্রেসের, এটা তো কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন নাকি? না, বামফ্রন্টের হওয়াতে এখানে একটা কথা বলি আমি, কংগ্রেসের সাথে বামফ্রন্টের যে নির্বাচনী অ্যালায়েন্সটা, এই অ্যালায়েন্সে কিন্তু বামফ্রন্টে খুব একটা বেশি লাভবান হয় না। কারণ কংগ্রেসের গ্রাসরুটের ভোট যারা আছে তারা সবাই কিন্তু বামপন্থী প্রার্থীকে ভোট দেয় না। বামফ্রন্টেরও আবার একটা অংশ, হ্যাঁ বামফ্রন্টেরও আবার একটা অংশ কিন্তু দেয় না। এই কারণে, কারণ দীর্ঘদিন যাবত এই দলের মধ্যে একটা আন্তঃসংগ্রাম চলছিল তো একে অপরের বিরুদ্ধে। যেমন এখন আবার অ্যালায়েন্স হয়নি বলে একে অপরের বিরুদ্ধে কিন্তু আবার কিন্তু কথা বলছে। আমাদের রাজ্যে কিন্তু ওই হিসাবে কিন্তু কাঁদা ছোড়াছুড়ি নেই, অন্য স্টেটে যেভাবে হচ্ছে আর কি। এবং এই উপনির্বাচনে তো কেউ কারো বিরুদ্ধে নোংরা বা অশ্লীল কথা কেউই বলেনি। সব রাজনৈতিক আদর্শগত তার দলের মোটিভের উপর নির্ভর করে তারা সবাই আলোচনা করছেন। তো সেই ক্ষেত্রে এই যে ভোটের যে ইকুয়েশনটা, ভোটের এই ইকুয়েশনটা কিন্তু সেটা যে বামফ্রন্ট আর কংগ্রেসের যৌথ হলেই যে হয়ে যেত ব্যাপারটা এরকম না। এখানে কিন্তু ভোটারদের মধ্যে একটা আন্তঃবিভাজন আছে, এখন এই সবটা মিলিয়ে যেহেতু প্রায় আমি ধরে নিলাম 23 নির্বাচনের মতো 85% হয়তো হবে না, 80+ হয়তো 81 বা 82% হতে পারে। তো হলে পরে এই বাকিও তো একটা বিরাট অংশের ভোটার এখানে এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও তারা আসেনি। কি কারণে আসেনি আমি জানি না, তারা ব্যক্তিগত কোনো ক্ষোভ বা বিক্ষোভ আছে কিনা সেটাও আমরা জানি না। আর মণিবাবু যেটা বলছিলেন যে ভোটের ইনক্রিজটা যেটা হয়েছে, সেটা আমার মনে হয় ম্যাক্সিমাম নতুন ভোটারই, যে 1-1.5 হাজার ভোটার যেটা বেড়েছে। এখানে তো আবার ওই যে বাংলাদেশি ভোটার এনে ভোট করিয়ে দেওয়ার মতো এরকম কোনো পরিস্থিতি আমার মনে হয় না, যেটা ওয়েস্ট বেঙ্গলে আমরা শুনি বা অন্যত্র শুনি, সেই ক্ষেত্রটা আমার মনে হয় না এখানে হয়েছে বলে। তো এই সবটা মিলিয়ে আর কি নতুন ভোটাররা আবার কি ভাবছেন সেটাও একটা ফ্যাক্টর। তো সেটা ফ্যাক্টর সবকিছু মিলিয়েই যে এই যে ভোটের যে হেরফেরটা, এটা এখনো আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি না যে ক্যান্ডিডেট একদম সোজা স্টেট বেরিয়ে যাবেন, মানে স্টেট ছক্কা মারার মতো আর কি টিকিট মানে মাঠে যেটা ঘটে। আবার রুলিং পার্টির যিনি আছেন তিনি যে পরাজিত হবেন সে কথা আমরা নিশ্চিত বলতে পারছি না। ওনার ব্যক্তিগত একটা ইমেজ আছে, আবার দলীয় একটা ব্যাপার তো আছেই, যেটা হলো বিধানসভা উপনির্বাচনে যেহেতু সবসময় রুলিং পার্টি মনে করে যে রুলিং পার্টি থাকলেই সুবিধা হবে, আমরা যেতে পারবো, এটা একটা প্লাস অ্যাডভান্টেজ আছে। তো সবটা মিলে এখানে কে জিতবে কে জিতবে সেই কথাটা যদি আমরা নাও বলি, কিন্তু যেভাবে ভোট হয়েছে যিনি জিতুন, আমি ওই আগের কথাটাই বলছি, একটা মিনিমাম মার্জিনের মধ্যেই ভোটের জয় পরাজয়ের মানে যে ইয়েটা এটা নির্ধারিত হবে আর কি, বা হার্ডলি 3000, এর বেশি কিছু হবে বলে আমার মনে হয় না আর কি। একেবারে তাই। আমাদের সময় যেহেতু গড়িয়ে এসেছে, তাই শেষ প্রশ্নটা রাখবো আমি মনিবাবুর কাছে। এই যে বিরোধী ভোট আলাদা হয়ে যাওয়া, এবং সেক্ষেত্রে কি মনে হচ্ছে বিজেপির জন্য এটা কি ওয়াক ওভার হয়ে যেতে পারে? না, ওয়াক ওভার বলবো না, ফাইট হবে, ওয়াক ওভার বলবো না। কিন্তু এখানে যে বিষয়টা জয় পরাজয়ের থেকেও সবচেয়ে বড় বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কংগ্রেস দল এবং বামফ্রন্টের মানে ইদানিংকালের ভেতরে ধর্মনগরকে কেন্দ্র করে বিশ্ববন্ধু সেন জীবিত থাকার সময় ওখানে তাদের সাংগঠনিক কাজকর্ম যেটা প্রায় বন্ধর আকারে ছিল, এই নির্বাচনকে কেন্দ্র করে এই দুটো দল কিন্তু আবার মাঠে নেমেছে। এটা একটা সুবিধা, এবং এই মাঠে নামার পরিপ্রেক্ষিতে এই ভোটে তার একটা প্রভাব পড়বে। কি মনে হচ্ছে রাজনৈতিক দলগুলি কি এবার ইস্যুর থেকে বেশি ম্যানেজমেন্ট অফ ভোটের দিকে বেশি ঝুঁকছে? এখন তো কোনো ইস্যু প্র্যাকটিক্যালি কাজ করে না। তো আমি এমন এক জায়গায় গেছি যে আমার প্যান্ট প্রায় হাঁটু পর্যন্ত তুলে হাঁটতে হয়েছিল, তো কি হলো এখানে, কি কাজ হলো? বলে এই তো সমস্যা। তো এই যে জায়গায় এবং এই যে বিষয়গুলি আছে, রাস্তাঘাট, মানুষের কি চায়, রাস্তাঘাট, জিনিসপত্রের দাম, একটু কর্মসংস্থানটা এখন সাংঘাতিকভাবে এসেছে, আর হচ্ছে সুস্থভাবে জীবনযাপন, অর্থাৎ আইন শৃঙ্খলাটা,
এটা চায়। এর কোনোটাই যদি না থাকে, এবং ধর্মনগরে ইদানিংকালে যে জিনিসটা সাংঘাতিক রকম দেখা যাচ্ছে, ড্রাগ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যারাই জিতবেন বিষয়টা নিয়ে আপনাদের অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে। মনে রাখতে হবে যে এই 23,758 জন মহিলা ভোটার, এটা কিন্তু একটা ফ্যাক্টর, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং তারা এই ড্রাগকে কোনো অবস্থাতেই সমর্থন করেন না। শুধুমাত্র বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে আমরা নেশা বিরোধী আন্দোলন করলাম আর কিছু রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য টাকা আনলাম, কিছু লাভ হবে না, কোনো লাভ হবে না। রিহ্যাবিলিটেশন সেন্টার খুলে ড্রাগ যারা নেয় তারা ভাবে রিহ্যাবিলিটেশন সেন্টার যখন খুলেছে তখন সরকার বলছে আমরা ড্রাগটা নেই, তাহলে ওইখানে কাজ করা যাবে। এই বিষয়টা অনেকে দেখে। সুতরাং ধর্মনগরের ক্ষেত্রে এবারের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, এই কারণে যে সুষ্ঠুভাবে ভোট করা যেতে পারে তার একটা নিদর্শন রাখলো। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ মনিবুল বাবু আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই ননীগোপাল বাবুকে। আপনারা সময় দিয়েছেন আপনাদের ব্যস্ততম সময়ের মধ্য থেকে, এবং জনতা আজকে রায় দিয়েছেন, এবং সেই রায় কার দিকে যায় এবং ধর্মনগরের এই হাই ভোল্টেজ আসনে কে ক্ষমতায় আসে তা তো বলবে সময়। তবে আপাতত আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আবারও অন্য কোনো আপডেট নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।